জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তাই নিয়ে আয়োজন এখন চারদিক। সাথে আছি মাহফুজ আরেফিন। জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, গণসংহতি, নাগরিক ঐক্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শুক্রবার বিকেল ৫টায় জুলাই জাতীয় সনদ ২০২৫-এ স্বাক্ষর করেন তারা। তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এতে যোগ দেয়নি। এর আগে বিকেল ৪টা ৩৭ জাতীয় সঙ্গীতের শুরু হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। এতে উপস্থিত হয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা, যোগ দেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরাও। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, জুলাই সনদের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলো। সারা বিশ্বের কাছে এটি উদাহরণ হয়ে থাকবে। পাঠ্য বইয়ে এটি অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। ঐক্যমত্য কমিশনের অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, রাষ্ট্রীয় সামাজিক চুক্তি এই জুলাই জাতীয় সনদ। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদ দ্রুত বাস্তবায়ন হবে বলেও জানান তিনি। প্রফেসর মোহাম্মদ ইউনুস যেই উদাহরণ আমাদের দেশের রাজনৈতিকবৃন্দ সৃষ্টি করেছেন, সেটা দেশের জন্য তো বটেই, সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে। আমি তাদেরকে আবারও মোবারকবাদ জানাই এই কাজটি করার জন্য, দেশকে অনেক উচ্চে নিয়ে যাওয়ার জন্য। বহু উচ্চে নিয়ে গেছেন তারা। এই যে আমরা এটা পারলাম, একটা কমিশন বসিয়ে একমত করার চেষ্টা করা, এই যে কমিশন বসানো হলো, এই সুযোগ যারা দিল, যার কারণে হলো, তাদের কথা আমরা একবার স্মরণ করি। গণ অভ্যুত্থানের নায়কদের কথা স্মরণ করি, যাদের কারণে আজকে আমরা এখানে এসেছি। যারা এই অভ্যুত্থানের জন্য প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের কাছে স্মরণ করি। যারা আহত হয়েছে, বীর যোদ্ধা যারা আহত হয়েছে, বেঁচে আছেন, কষ্টে আছেন, তাদের কথা স্মরণ করি। জুলাই সনদ স্বাক্ষরের নামে কয়েকটি রাজনৈতিক দল এক হয়েছে, এটি কোনো জাতীয় ঐক্য নয় বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। রাজধানীর ইস্কাটনে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, সমাজের সব অংশের মানুষ একত্রিত হয়ে লড়াই করার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়। বলেন, ঐক্যবদ্ধভাবে মানবিক রাজনীতি প্রতিষ্ঠা করবে জাতীয় শ্রমিক শক্তি। শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমে শ্রমিকরা সব থেকে বেশি নির্যাতিত হয়েছিল। জাতীয় শ্রমিক শক্তি সারা বাংলাদেশের শ্রমিকদের মুক্তি এবং মর্যাদা প্রতিষ্ঠিত করবে। বক্তব্য শেষে জাতীয় শ্রমিক শক্তির মুখ্য সংগঠক, সদস্য সচিব ও আহ্বায়কের নাম ঘোষণা করেন নাহিদ ইসলাম। জাতীয় ঐক্য বলতে আমাদের দেশের কিছু মানুষ মনে করে শুধু কয়েকটা রাজনৈতিক দল এক টেবিলে বসলেই জাতীয় ঐক্য হয়ে যায়। আজকেও জুলাই সনদ নামে একটা সনদে কিছু রাজনৈতিক দল একত্র হয়ে স্বাক্ষর করবে এবং এর নাম তারা দিতে চায় জাতীয় ঐক্য। আমরা মনে করি এটা কোনো জাতীয় ঐক্য নয়। যেই দিনে কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমতের নামে জনগণের সাথে প্রতারণা করে একটি কাগজে সাইন করছে, আর জাতীয় শ্রমিক শক্তি রাজপথে নিজেদের অবস্থান জানান দিচ্ছে, আমরা সবসময় জানি রাজপথের শক্তি জয়ী হয়। ইনশাল্লাহ জাতীয় শ্রমিক শক্তিও জয়ী হবে। অন্তর্বর্তী সরকার জুলাই সনদের ক্ষেত্রে দায় সারা ভাব দেখিয়েছে, এই কারণে এনসিপি জুলাই সনদের সই অনুষ্ঠানে যোগ দেয়নি বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে পঞ্চগড়ে গণমাধ্যম কর্মীদের তিনি আরও জানান, জুলাই সনদ দায়সারাভাবে পার করে নির্বাচনের দিনটাতে কিভাবে যাওয়া যায় অন্তর্বর্তী সরকার সেটা নিয়ে চিন্তিত। জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের কোনো মাথা ব্যথা নেই বলে অভিযোগ করেন এনসিপির এই নেতা। জনগণের আকাঙ্ক্ষার গুরুত্ব না দিয়ে সরকার নিজেদের সেফটির কথা ভাবছে বলেও দাবি করেন সার্জিস। অনুষ্ঠানে অতিথিদের আসনে থাকার কথা ছিল জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের, কিন্তু সেখানে রাজনৈতিক দলের চুক্তির মিলন মেলা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। কিছুদিন পরে দেখা যাবে এই অভ্যুত্থানের যারা যোদ্ধা ছিল, রাজপথে নেমেছিল, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় তাদেরকে অভিযুক্ত করে এক একজনকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হবে, বিভিন্নভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে। এই কাজগুলো করবে আজকে থেকে 5-10-15 বছর পরে। সো আমাদের ওই জায়গাটা স্পষ্ট লাগবে, তখনই আমরা আমাদের এই জুলাই সনদের স্বাক্ষর বা এই কথাটা চিন্তা করব। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আবারও দায়সারা ভাব দেখিয়েছে, এই জন্য আমরা সেখানে অংশগ্রহণ করি। জুলাই সনদ স্বাক্ষরিত করার যে অনুষ্ঠান, মানে এনসিপির কথা বাদই দিলাম,
সেখানে তো প্রধান অতিথিদের কাতারে বা সামনের সারিতে জুলাই যোদ্ধা, শহীদ পরিবার তাদেরই থাকার কথা ছিল। কিন্তু আমরা দেখলাম এটা রাজনৈতিক দলের একটা চুক্তির মতো, যেমন মিলন মেলা হয় ওই রকম মিলন মেলা বানানো হয়েছে। জুলাই সনদে স্বাক্ষরের ঐতিহাসিক ক্ষণকে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্প্রীতি হিসেবে আখ্যায়িত করলেন রাজনীতিবিদ, উপদেষ্টা ও বিশিষ্টজনরা। জুলাই সনদকে নতুন বাংলাদেশে প্রবেশের দুয়ার হিসেবে দেখছেন বিএনপি ও জামায়াত নেতারা। সনদ স্বাক্ষরের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি মজবুত হবে বলেও মনে করছেন তারা। তবে এনসিপির অনুপস্থিতি অনুষ্ঠানকে কিছুটা ম্লান করেছে বলেও মনে করছেন কেউ কেউ। ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন আছে, সেইখানে কথা বলেই কিন্তু এই বিষয়গুলো সমাধান করা যেত। তাদের 3টা দাবি ছিল, আমি দেখলাম যে ঐক্যমত কমিশন সে 3টা দাবিও মেনে নিয়েছে। তারপরে আসলে শান্তিপূর্ণ হলেই বিষয়টা ভালো। সকলেই জুলাই যোদ্ধা, সুতরাং কেউ বিচ্ছিন্নভাবে যদি বলে আমরাই জুলাই যোদ্ধা আর কেউ না, এই বক্তব্যটাও সঠিক না। এই বাস্তবায়ন হওয়ার জন্য প্রধান যেই পরিবর্তনটা হওয়া দরকার সেটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির, দ্বিপাক্ষিক রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হওয়া দরকার। অনেক বেশি উদারতার প্রয়োজন আছে, অনেক বেশি সহানুভূতিশীল হওয়ার প্রয়োজন আছে। দুটোর কোনোটাই যথেষ্ট হয়েছে বলে আমার মনে হয় না। যেটা ঐক্যের একটি প্রতিফলন, অধিকাংশ রাজনৈতিক দল এখানে আছেন এবং একটু আগে কমিশন চেয়ারম্যান বলেছেন যে শেষ মুহূর্তে অনেক সংশোধনের সুযোগ রয়েছে এবং আজকের পরও অন্যান্য রাজনৈতিক দলগুলোর এখানে স্বাক্ষর করার সুযোগ রয়েছে। তো আমি মনে করি আজকে শেষ নয় এবং আজকে শুরু। সকলে মিলে একসাথে যদি সনদটা স্বাক্ষর করা যেত তাহলে এটা আমাদের জন্য এবং জাতির জন্য একটা নতুন দিগন্তের সূচনা হতো। মতবিরোধ থাকতে পারে, নোট অফ ডিসেন্ট থাকতে পারে, আবার দস্তখত করার সময়ও বাড়িয়ে দিয়েছে। তাই আজকের এই দিনে এই ঘটনাগুলো না ঘটলে পারত। মানে আমার আরও ভালো লাগতো যদি এনসিপির যারা আমাদের ছাত্র নেতারা আছে, যারা জুলাই গণ অভ্যুত্থানকালে নেতৃত্ব দিয়েছিল, ওনারা যদি উপস্থিত থাকতো আরও ভালো লাগতো। তবে ওনারা বলেছেন যে আমাদের ঐক্যমত্য কমিশন আরও 15 দিন তো ফাংশনিং আছে, এর মধ্যে ওনারা বিভিন্ন বিষয় বিবেচনা করবেন। কনস্টিটিউয়েন্ট পাওয়ার কিংবা এই যে সংবিধানকে মৌলিকভাবে সংস্কার করার ক্ষমতা অর্পণ করবে, যাতে করে এই সংস্কার বাস্তবায়িত হয় এবং এটা আর আদালত কর্তৃক চ্যালেঞ্জের মুখে না পড়ে। সংস্কার প্রস্তাবগুলো আসলে এবং বিষয়গুলো চূড়ান্ত হয়েছে, এখন প্রক্রিয়া নিয়ে এখন আলাপ আলোচনার সুযোগ আছে এবং সেই আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমি মনে করি যে একটা গতিপথ নির্ধারণ করা যেতে পারে। এটাকে আমরা আমাদের জাতীয় আগামী দিনের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু বানাতে চাই। এই স্বাক্ষরের মধ্য দিয়ে একটা সামাজিক রাষ্ট্রীয় দলিল হিসাবে সরকার দেখছে, আমরা মনে করি তাই। এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো আমরা অর্জন করতে পারবো। দীর্ঘ আলোচনায় আমাদের এনসিসির মিটিংয়ে যে দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্তের ভিত্তিতে আইনগত সিদ্ধান্ত হয়েছে সেটাকে যেন এই সরকার বাস্তবায়ন করে। আজকে এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। এর আগে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় সংসদ এলাকা। সকালে অনুষ্ঠানস্থলে জুলাই যোদ্ধারা জোর করে প্রবেশ করে, লাঠিচার্জ করে পুলিশ। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে ভাঙচুর ও অগ্নিসংযোগে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এ সময় আহত হয় বেশ কয়েকজন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জ করেছে। তারা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠানস্থলে প্রবেশ করে। এর আগে সকাল 10:30টার দিকে তারা সংসদ ভবনের ফটক টপকে ভিতরে ঢুকে পড়েন। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ও নিজেদের দায় মুক্তি সহ 3 দফা দাবিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সইয়ের মঞ্চে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। জুলাই যোদ্ধাদের 3টি দাবি হলো জুলাই সনদ সংশোধন, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দেয়া। আমার সন্তান যদি এভাবে পুরাইয়া সেই মা যদি দাওয়াত না পায় তাহলে কাকে নিয়ে অনুষ্ঠান করতেছে? জুলাই সনদপত্রে কি দেওয়া আছে কোনো শহীদ পরিবার জানে না। এই পুলিশ বাহিনীগুলো ওইখানে বসেও আমাকে পিটাইছে। আর কথা বলবি না যে আমার এই যে আপনি এদিকে দেখেন, সনদে আমাদের দায় মুক্তির কথা উল্লেখ নেই, যে জুলাই সনদে আমাদেরকে রাষ্ট্রীয় বীর উপাধির কথা বলা নেই। জুলাইয়ের শহীদ যারা হয়েছে তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি এবং সহায়তা, পূর্ণ সহায়তা প্রদান করবে। আরে ভাই, আমরা কি বেশি আসছি? আইনি সুরক্ষা দিতে হবে, পুনর্বাসন সম্পূর্ণ সুরক্ষা দিতে হবে, আইনি সুরক্ষা, এটাই আমাদের দাবি। একটা বারও জিজ্ঞেস করে না, আমরা বারবার প্রেস ব্রিফিং করেছি, প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানাইছি, আন্দোলন করলাম, আন্দোলন করার মাধ্যমে তাদেরকে জানাইছি, বাট নোবডি রেসপন্স।
অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় জুলাই আহত ও শহীদ পরিবারের সদস্যরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। বিকেলে মিরপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশে অংশ নিয়ে তিনি একথা বলেন। জামায়াত আমির বলেন, অনেকের দাবি মেনে নেওয়া হচ্ছে অথচ জুলাই যোদ্ধারা বঞ্চিত হচ্ছে। আগেও দুর্নীতি হয়েছে, এখনো বিপুল পরিমাণে দুর্নীতি হচ্ছে। বলেন, বাংলাদেশের ইতিহাসে জামায়াতের মতো আর কাউকে এত জুলুমের শিকার হতে হয়নি। জুলাই আন্দোলনের পর জামায়াতে ইসলামী এখন পর্যন্ত কারো বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ নেয়নি। জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না। ন্যায্য দাবি আদায় শ্রমিকদের রাস্তায় নেমে আর মার খেতে হবে না। আজকে ইন্টারিম সরকারের পুলিশের হাতেও যদি তারা মার খায়, এ লজ্জা আমরা কোথায় রাখবো? আমরা সরকারকে বলবো, দয়া করে নিজেদের দায়িত্বের প্রতি আপনারা সুবিচার করুন। আমরা একা ক্ষমতার স্বাদ নিতে চাচ্ছি না, ক্ষমতার কোনো স্বাদই নিতে চাচ্ছি না। আল্লাহ যদি সরকার গঠনের সুযোগ দেন, আমরা ইনশাল্লাহ সবাইকে নিয়েই করব। জুলাই সনদে স্বাক্ষর করা না করা যে কোনো দলের নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, এ বিষয়ে তাদের অধিকার রয়েছে। সকালে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন ডিম্যাপের আয়োজনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে কোরআন তেলাওয়াত করার পর সাংবাদিকদের একথা বলেন তিনি। রাষ্ট্র যদি দায়িত্ব নেয়, সেক্ষেত্রে কারো শঙ্কা থাকা উচিত নয়। এছাড়া বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল থাকায় দ্রুতই তিনি বাসায় ফিরবেন বলেও আশা প্রকাশ করেন ডাক্তার জাহিদ। একটি দল অংশগ্রহণ করবে না বলে ওনারা বলেছে, বাট ওনারা ওটাও বলেছে যে ওনারা পরবর্তীতে আবার যখন ডাকা হবে সেগুলোর মধ্যে যাবে। একদম আসছে না তা ঘটনাটা ঠিক তা। শনিবার দুপুর 12টায় ছাত্র, শিক্ষক, অভিভাবক সহ রাজপথে কালো পতাকা মিছিল ও রবিবার দুপুর 12টায় লং মার্চ টু যমুনা কর্মসূচির ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত জাতীয়করণ প্রত্যাশী জোট। এর আগে গতকাল বিভিন্ন রাজনৈতিক দলের অনুরোধের প্রেক্ষিতে যমুনা অভিমুখে যাওয়ার কর্মসূচি স্থগিত করলেও ঘোষণা অনুযায়ী শুক্রবার শহীদ মিনারে অনশন কর্মসূচি পালন করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। অনশনে জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার চাপে হয়তো শিক্ষা উপদেষ্টা গতকাল শিক্ষকদের ডেকেছিল, কিন্তু তার ভিতর বিন্দুমাত্র শ্রদ্ধা বা সহানুভূতি দেখেননি শিক্ষকরা। অর্থের ঘাটতি না থাকা সত্ত্বেও শিক্ষকদের পাওনা দিয়ে তালবাহানা করছে সরকার। সম্মান ও অধিকার আদায়ের লক্ষ্যে রাজপথে নেমেছেন, তাই উদ্দেশ্য হাসিল না হওয়া পর্যন্ত কোনো প্রতিকূল অবস্থা কিংবা সরকারের বল প্রয়োগে লাভ হবে না বলেও জানান অনশনরত শিক্ষকরা। অনশনের পাশাপাশি আমরা দুপুর 12টায় আমরা রাজপথে কালো পতাকার মিছিল করব, এটা আমাদের আগামীকাল। আর এরপরের দিন আমরা খসড়া চিন্তা করছি, ইটস নট ফাইনাল। হয়তো বা রবিবারে আমরা 12টার দিকে বড় রকমের আপনার একটা গ্যাদারিং করে আমাদের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আমাদের যারা ফ্যামিলি মেম্বার আছে সকলকে নিয়ে আমরা হয়তো বড় রকমের একটা মুভ করতে পারি যমুনার দিকে, যদি সরকার আমাদের বিষয়টা বিবেচনা না নেয়। এভারকেয়ার হাসপাতাল থেকে চিকিৎসা শেষে নিজ বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে ব্রিফ করছেন ডাক্তার AZM জাহিদ হোসেন। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। এর প্রতি উনি কৃতজ্ঞতা জানিয়েছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন যে ম্যাডামের সুস্থতার জন্য দেশবাসী যে সব সময় কনসার্ন এবং দোয়া করে সেজন্য। আর আপনাদের সবাইকে আমরা অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এই গভীর রাত্রেও শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আপনাদের যে অকৃত্রিম ভালোবাসা এবং তার বহিঃপ্রকাশ ঘটানোর জন্যই যে আপনারা এখানে উপস্থিত সবসময় থেকেছেন। গত 5 বৎসর যাবৎ নিরলসভাবে আপনারা যে কোনো সংকটাপন্ন সময়ে আপনারা পেশাগত দায়িত্ব পালন করেছেন, দেশের মানুষকে প্রতিটি ইনফরমেশন যথাসময়ে দেওয়ার চেষ্টা করেছেন। সেজন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই এবং ম্যাডাম খালেদা জিয়ার সুস্থতার জন্য আপনাদের সবার কাছে আমরা আবারও দোয়া চেয়ে শেষ করছি। ধন্যবাদ।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে ব্রিফিং করছিলেন ডাক্তার AZM জাহিদ হোসেন। যুক্ত ছিলাম সেখানে। জুলাই বিপ্লব ও বিশ্ব মানচিত্রে বাংলাদেশ শীর্ষক জাতীয় সংলাপ আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা জোড়া তালি না দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর আহ্বান জানান। তারা বলেন, বিগত বছরগুলোতে দেশের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে। তাই নৈতিক মূল্যবোধ সম্পূর্ণ যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ সময় শিক্ষা ব্যবস্থার সমস্যাগুলো খুঁজে বের করে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে তা সমাধানের পথ খুঁজতে পরামর্শ দেন বক্তারা। স্কুল এবং সমাজ মিলে আমরা আমাদের এই সৃজনশীলতা, মেধা বিকাশ, সুপ্ত প্রতিভা বিকাশ ধ্বংস করে দিচ্ছি। আমরা তাদেরকে টিম করে আমাদের এডুকেশন সিস্টেমটাকে পুরো সম্পূর্ণ ভেঙে গড়তে হবে। এইটাকে জোড়া তালা দিয়ে চালানো যাবে না, এটাকে জোড়া তালা দিয়ে হবে না। একমুখী শিক্ষা ব্যবস্থা তো দূরের কথা, এখন যত বহুমুখী আছে এগুলোকেই জোড়া তালা দিয়ে চালানো যাবে না, আনডু করে রিডিউ করতে হবে। ফরচুন শপিং মলে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় প্রায় 200 ভরি স্বর্ণ, 93.5 গ্রাম রূপা, নগদ টাকা ও মোটরসাইকেল সহ 4 জনকে গ্রেফতার করেছে ডিবি। সংবাদ সম্মেলনে ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, প্রথমে চট্টগ্রাম থেকে শাহিনকে গ্রেফতার করে ডিবি। তার দেয়া তথ্য ফরিদপুরে অভিযান চালিয়ে প্রথমে প্রায় 100 ভরির মতো স্বর্ণ উদ্ধার করা হয়। এরপর বরিশালে অভিযান চালানো হয় আরেক সহযোগী সুমনের বাড়িতে। সেখানে বাকি 90 ভরি স্বর্ণ উদ্ধার করে ডিবির অভিযান পরিচালনাকারী দলটি। স্বর্ণ চুরির ঘটনায় আরও 2 অভিযুক্ত উত্তম কানাই ও নুরুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। শাহিনের কাছে আরও স্বর্ণ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ডিবির অভিযান পরিচালনাকারী দলটি। প্রায় 200 ভরি স্বর্ণ আমরা উদ্ধার করি, আর সামান্য কিছু রূপা উদ্ধার করা হয়েছে। দিনের বেলায় আসছে একটা সুতা, চিকন একটা সুতা ওই জানলা থেকে ওই নিচ পর্যন্ত এরকম ইউলুপ করে থুয়ে দিছে। রাতে এসে ওই নিচ থেকে ওই সুতার সঙ্গে রশি বেঁধে টেনে টেনে, রশিটা তো উপরে উঠে গেছে যখন, তখন 2 মাথায় রশির গেটো দিয়ে এই রশি দিয়ে তারা উপরে উঠে এসে গ্রিল গেটের ভিতরে ঢুকছে। ডাকসু জাকসু চাকসুর মতো রাকসুতেও জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির। 23টি পদের বিপরীতে ভিপি, এজিএস সহ 20 পদেই জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। তবে জিএস পদে জয় পেয়েছেন সাবেক সমন্বয়ক আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার। এর আগে 16 বারের ছাত্র সংসদ নির্বাচনে কখনোই জেতেনি ছাত্র শিবির। তবে এবার বড় ব্যবধানে জিতল সংগঠনটির সমর্থিত প্যানেল। 12,687 ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ। একই প্যানেলের SM সালমান সাব্বির 6,971 ভোট পেয়ে এজিএস পদে জয়ী হয়েছেন। জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্যের সালাউদ্দিন আম্মার জয় পেয়েছেন 11,537 ভোট পেয়ে। এদিকে বিশ্ববিদ্যালয়ের 17টি হল সংসদের প্রতিটিতেও নিরঙ্কুশ জয় পেয়েছে ছাত্র শিবির। বিজয়ী শিবির নেতারা বলছেন, শিক্ষার্থীদের দেয়া প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ না থেকে সমস্যা সমাধানে মন দিতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা স্টুডেন্টদের মনে আস্থার একটা আলো জ্বালাতে পেরেছে। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পারলাম যে রাষ্ট্র নির্বাচনে ম্যাক্সিমাম পদের মধ্যে কি আমরা ছাত্র শিবিরকে মানে জয়ী হতে দেখছি। আমরা যে ইশতেহারটা দিয়েছি শিক্ষার্থীদের ম্যান্ডেট পালস বুঝে এবং চেষ্টা করব তাদের এই ইশতেহারটা যাতে সুন্দরভাবে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব আর কি। শিক্ষার্থীরা যেহেতু আমাদের উপর আস্থা রেখেছে, আমরা তাদের সেই আস্থার পরিপূর্ণ প্রতিদান দেওয়ার জন্য নিজের দায়িত্বভার গ্রহণ করতে চাই এবং তাদের আস্থার পূর্ণ প্রতিদান দেওয়ার জন্য সবসময় তৎপর থাকতে চাই ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের বিজয়কে ইসলাম, মানবতা ও দেশপ্রেমের জয় হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন। শুক্রবার সন্ধ্যায় সাভারের কলমা এলাকায় জামায়াতে ইসলামীর এক নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, পিআর পদ্ধতি মেনে না নিলে জাতীয় নির্বাচনে নির্বাচিত ব্যক্তিদের প্রকৃত প্রতিনিধিত্ব প্রশ্নবিদ্ধ হবে। তাই জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচনের ব্যবস্থার দাবি জানান তিনি।
চট্টগ্রাম ইপিজেডে ধসে পড়েছে আগুনে পুড়ে যাওয়া ভবনের বিভিন্ন অংশ। স্ট্রাকচার দুর্বল হয়ে পড়ায় ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে ভবনটি। এছাড়া ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস এবং ইপিজেড কর্তৃপক্ষ পৃথকভাবে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এর আগে সকাল 7:30টার দিকে প্রায় 18 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং সেনাবাহিনীর 23 ইউনিটের প্রায় 18 ঘন্টার যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে পুড়ে কঙ্কাল হয়ে যায় 8তলা ভবন। আগুনের তাপমাত্রা 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস হওয়ায় ধসে পড়ে ভবনের ছাদসহ বেশ কিছু অংশ। এদিকে কিভাবে আগুনের সূত্রপাত সে সম্পর্কে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ। দুই দিক থেকে এটা খোলা, কিন্তু বাদ বাকি দুই দিকটা সেটব্যাক, মানে যেটাকে বলি আমরা যেটা বিল্ডিং কোডের যে নিয়ম, সেই নিয়মটা মেনে করা হয়নি। কারণ পার্শ্ববর্তী যে বিল্ডিংটা ছিল খুবই সন্নিকটে, এটা সেটব্যাকটা ছিল না, যার কারণে আমাদের কোনো ফায়ার ফাইটাররা ওখানে পজিশন নিতে পারেন নাই। একটু দূরত্ব বজায় রেখে নিজেদের সেফটিটা ইনশিওর করে আমরা এই কার্যক্রম করেছি, যার কারণে একটু সময় লেগেছে। তবে আমাদের কারো কোনো ক্ষতি হয়নি, এটাই আমাদের সবথেকে বড় সাকসেসফুল বলবো আমরা। প্রথম আমাদের যেটা প্রচেষ্টা ছিল এরিয়াটাকে কর্ডন করে আমাদের শ্রমিক ভাই বোনদেরকে নিরাপদে সুস্থভাবে কোনো রকমের ইনজুরি এবং ক্যাজুয়ালিটি ছাড়া বের করে নিয়ে আসা, সেটা আমরা সক্ষম হয়েছি। অনির্দিষ্টকালের জন্য 8টি কারখানা বন্ধ ঘোষণা করেছে দেশের পোশাক রপ্তানি খাতের অন্যতম প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স গ্রুপ। শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ ও হামলায় কর্মপরিবেশ নষ্ট হওয়ায় এই সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক পৃথক 8টি বিজ্ঞপ্তিতে কারখানা বন্ধের ঘোষণা দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম ইপিজেডে কারখানাটিতে শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ক্ষতির মুখে পড়ে প্রতিষ্ঠান। তাই শ্রম আইন অনুযায়ী কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিষ্ঠানটির 8টি কারখানায় কর্মরত ছিল প্রায় 35,000 শ্রমিক। কুমিল্লা নগরীতে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নগরীর রেসকোর্স কাঠের পুল এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম। মাকে বাসায় রেখে বাসার সবাই নোয়াখালীতে বেড়াতে গিয়েছিল বলে জানায় নিহতের মেয়ে। বিকেলে ফোনে প্রতিবেশীদের জানায় বাসার দরজা খোলা, আসবাবপত্র উল্টে রাখা হয়েছে। পরে খোঁজ করে খাটের নিচে বেডশিটে জড়ানো তার মায়ের গলাকাটা মরদেহ দেখতে পান। স্বজনদের ধারণা, অর্থ সংক্রান্ত বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়েছে। কুড়িগ্রামে পুশিনের সময় নারী শিশুসহ 11 রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। সকালে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাইহাট স্থলবন্দর সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিনের সময় তাদের আটক করা হয়। পুলিশ জানায়, ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের খুঁটামারা সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত রেখা 1011 পিলার দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়। পরে তারা সোনাহাট স্থলবন্দর কচাকাটাগামী রাস্তার মধ্যে ঘোরাঘুরি করতে থাকেন। এ সময় সোনাহাট বিজিবি ক্যাম্পের টহল দল তাদের আটক করে। আটক সকলে কক্সবাজারের কলাতলি গ্রামের বাসিন্দা। 1 বছর পূর্বে কাজের সন্ধানে কুমিল্লা সীমান্ত দিয়ে তারা ভারতের আসাম রাজ্যে প্রবেশ করে বলে জানা গেছে। বিশেষ অভিযানে অজ্ঞান পার্টির 8 সদস্যকে গ্রেফতার করেছে কক্সবাজারের পেকুয়া থানা পুলিশ। গত 16 অক্টোবর থেকে আজ বিকেল পর্যন্ত টানা 24 ঘন্টার অভিযানে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 1.5 ভরি ওজনের স্বর্ণের চেইন ও 1,15,000 টাকা। পেকুয়ার শিলখালী ইউনিয়নের জারুল বুনিয়া এলাকার প্রবাসী পরিবারের এক নারীকে অজ্ঞান করে স্বর্ণালংকার লুটের পরই পুলিশের হাতে ধরা পড়ে চক্রটি। অজ্ঞান পার্টির এই চক্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে ধারণা পুলিশের। কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী খুরুশকুল সংযোগ সেতুর মন্থর গতিতে চলা কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে
জোয়ারি খালের পাড়ে মানববন্ধন করেছেন স্থানীয়রা। কক্সবাজারের সর্বস্তরে জনগণের ব্যানারে শুক্রবার বিকেলে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুরুয়াখালী ও খুরুশকুল ইউনিয়নের শত শত বাসিন্দা এতে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, ৩০ বছরের বেশি সময় ধরে স্থানীয়রা এই সেতুটির জন্য অপেক্ষা করছে। সেতুটি হলে মাত্র ৯ কিলোমিটার পথেই পৌঁছানো যাবে শহরে, কিন্তু কাজ শুরুর ৪ বছর ৮ মাস পেরিয়ে গেলেও শেষ হয়নি নির্মাণ কাজ। আগামী ৬ মাসের মধ্যে সেতুর কাজ শেষ না হলে বৃহত্তর কর্মসূচির ডাক দেয়া হবে বলেও জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। বরিশালে ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। সকাল 10টায় সাকুর ম্যানশন ভবনে অপসারণের কাজ শুরু করে। কর্পোরেশন বলছে 2013 সাল থেকে বারবার ভবনটি অপসারণের জন্য নোটিশ প্রদান করে মালিকপক্ষকে, কিন্তু আইনি জটিলতার কারণে ভবনটি ভাঙা সম্ভব হয়নি। পরবর্তীতে আবার নোটিশ পাঠিয়ে বাড়ির ও দোকানের মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপরই এই অভিযান পরিচালনা করা হয়। ইতিমধ্যে নগরীর 35টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে সিটি কর্পোরেশন। মামলা মোকদ্দমার কথা বলে তারা আমাদের ভাড়ার টাকা কোর্টে জমা দেয় 1000 টাকা করে সদর রোডের মতো জায়গায়, আর সে আবার আরেকজন কাজী কামাল আবার আরেকজনকে ভাড়া দিছে 20,000 টাকা। বিজ্ঞ আইন উপদেষ্টার মতামতের ভিত্তিতে এবং দুদকের অবজারভেশন সব মিলে বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মহোদয় সিদ্ধান্ত নিয়েছেন এই ঝুঁকিপূর্ণ ভবন সাকুর ম্যানশন অপসারণ। এরই ফলশ্রুতিতে আজকে সকাল 9টা থেকে আমরা এই উচ্ছেদ কার্যক্রম শুরু করেছি। কুষ্টিয়ার কুমারখালীর ছেউরিয়ার আখড়াবাড়িতে 3 দিনের জাতীয় লালন স্মরণ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। শুক্রবার সন্ধ্যায় মূল মঞ্চের আলোচনা সভায় ভিডিও বার্তায় দেশের অন্যতম বাউল উৎসবের উদ্বোধন করেন উপদেষ্টা। আলোচনায় বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আখতার, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান, বাংলাদেশ শিল্পকলার মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে লালন তত্ত্ব নিয়ে আলোচনা করেন লেখক গায়ত্রী চক্রবর্তী, স্পিভাক ও বিশিষ্ট চিন্তক গবেষক ফরহাদ মজহার। এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার অন্যান্য দিবসকে বেশি গুরুত্ব দিতে গিয়ে অতীতে কোনো সরকার লালনের তিরোধান দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়নি বলে জানান। আলোচনা শেষে মূল মঞ্চে লালনের গান পরিবেশিত হয়। রাতভর চলবে এই গান উৎসব। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েলি জিম্মিদের মরদেহ সময় মতো ফেরত না দিলে হামাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেবে বলে আবারও সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি সতর্ক করে আরও বলেন, হামাস যদি গাজায় মানুষ হত্যা করতে থাকে তাহলে গাজার ভিতরে প্রবেশ করে হামাস সদস্যদের হত্যা করা হবে। এছাড়া আর কোনো উপায় থাকবে না যুক্তরাষ্ট্রের। এদিকে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলছে বাকি জিম্মিদের মরদেহ ফেরত দিতে আরও কিছুদিন সময় লাগতে পারে। তাদের দাবি, ইসরায়েলি হামলায় অনেক সুড়ঙ্গের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ হয়ে গেছে। ধ্বংসস্তূপ সরিয়ে এসব পথগুলো পরিষ্কার করার পর মরদেহ হস্তান্তরের বিষয়ে কাজ করা যাবে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি বাহিনীর প্রধান সামরিক কর্মকর্তা মোহাম্মদ আল ঘামারি নিহত হয়েছেন। তাকে হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার হুতি বাহিনীর ঘোষণার পর এই দায় স্বীকার করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। এই ঘটনার পর এক বিবৃতিতে হুতি বাহিনী জানিয়েছে ইসরায়েলের সাথে তাদের সংঘাত শেষ হয়নি। ইসরায়েলের অপরাধের জন্য প্রতিকারমূলক শাস্তি দেয়া হবে বলেও জানায় গোষ্ঠীটি। এর আগে গেল আগস্টে ইসরায়েল দাবি করেছিল ইয়েমেনের রাজধানী সানায় তারা হুথি বাহিনীর সামরিক প্রধান সহ বিশিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালিয়েছিল। এবার তাকে হত্যার দায়ও স্বীকার করল তেল আবিব। কাতারের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত দুই পক্ষ যুদ্ধবিরতি মেনে চলবে বলে প্রতিবেদনে প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। আলোচনাটি শনিবার শুরু হওয়ার কথা রয়েছে। রয়টার্স জানায় এতে অংশ নিতে দোহায় পৌঁছেছে পাকিস্তানের প্রতিনিধি দল। আগামীকাল কাতার যাবেন তালেবান প্রতিনিধিরাও। এদিকে ইসলামাবাদ ও কাবুল দুই পক্ষই জটিল সীমান্ত সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে বলে জানান পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শফকাত আলী। তবে তার অভিযোগ,
বিনা উস্কানিতে পাকিস্তানের সৈন্যদের উপর শুরুতে হামলা চালায় তালেবান। এদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে একটি সামরিক কম্পাউন্ডে আত্মঘাতী গাড়ি হামলার ঘটনা ঘটেছে। রয়টার্স জানায় এই ঘটনায় 7 পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে। অন্যদিকে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ জানায় সামরিক ক্যাম্পে হামলার সঙ্গে জড়িত নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিকি তালেবানের 4 সদস্য নিহত হয়েছে। মেক্সিকোতে গেল সপ্তাহের বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 70 জনে। এখনও নিখোঁজ 72 জন। প্রবল বৃষ্টি ও বন্যায় ভেসে গেছে বহু ঘরবাড়ি। রাস্তায় রাত কাটছে বাসিন্দাদের। বন্যার পানি নেমে গেলেও কাদার স্তূপের কারণে বসত বাড়িতে ফিরতে পারছে না কেউ। এখনও কাদার মধ্যে ডুবে আছে বাসিন্দাদের জিনিসপত্র, পাচ্ছে না প্রয়োজনীয় চিকিৎসা সেবা। তাদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ সহযোগিতা আসেনি। স্থানীয়রা একে অপরকে সাহায্যে এগিয়ে এসেছে। ত্রাণ সহায়তা ও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে মেক্সিকোর নৌবাহিনী। মাদাগাস্কারের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সেনাপ্রধান কর্নেল মাইকেল রান্দ্রিয়ানিরিনা। বিদ্রোহে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়ালিনের দেশ ছেড়ে পালানোর কদিন পরই এলো এই সিদ্ধান্ত। শুক্রবার তার নিয়োগ চূড়ান্ত করেন দেশটির উচ্চ সাংবিধানিক আদালত। আদালত প্রাঙ্গণেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন মাদাগাস্কারের সামরিক কর্মকর্তা, রাজনীতিবিদ, তরুণ আন্দোলনকারীদের প্রতিনিধি এবং যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও ফ্রান্স সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিনিধিরাও। এর আগে সেনাবাহিনী দেশের দায়িত্ব নিয়েছে এবং পার্লামেন্টের নিম্নকক্ষ ছাড়া সকল প্রতিষ্ঠান বিলুপ্ত করেছে বলে ঘোষণা দেন রান্দ্রিয়ানিরিনা। দায়িত্ব ছেড়ে পালানোর অপরাধে গেল মঙ্গলবার অভিশংসিত হন ক্ষমতাচ্যুত রাজোয়ালিনা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য আজ অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সকাল 10টায় মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতিতে মাঠে নামেন রিশাদ, হৃদয়, মিরাজ সহ দলের বাকি সদস্যরা। দুপুর 12টা পর্যন্ত 2 ঘন্টা করেন অনুশীলন। ইনডোর মাঠে অনুশীলনের পর মিরপুরের মূল মাঠেও নিজেদের ঝালিয়ে নেন ফিল সিমন্সের শিষ্যরা। আফগানিস্তান সিরিজে টপ অর্ডারের করা ভুলগুলো নিয়ে কাজ করেন দলের প্রধান কোচ ফিল সিমন্স সহ সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। 2 কোচের দেখানো কৌশলে দীর্ঘক্ষণ ব্যাট হাতে নিজেদের প্রস্তুতি সেরেছেন তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়রা। বোলিং কোচ মুস্তাক আহমেদের নেতৃত্বে বল হাতে অনুশীলন করেন স্পিনার তানভীর ইসলাম, মেহেদি মিরাজরা। এদিকে দুপুর 2টায় শেষ সময়ে নিজেদের প্রস্তুতি সারতে মাঠে নামে সফররত উইন্ডিজরাও। এই সিরিজ দিয়ে নিজেদের সেরা খেলায় ফিরতে চায় বাংলাদেশ, এমনটাই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জানিয়েছেন টাইগারদের হেড কোচ ফিল সিমন্স। আগের সিরিজে খারাপ খেললেও ঘরের মাঠে ভালো খেলার ব্যাপারেও আশাবাদী এই কোচ। Last series, what you have to do in some ways is try and put it behind you. But because we know that we are better than that, we know that we can play better than that, and that's how we try to get in their head. In as you say, it's a short period, so we're trying to make sure that today when we practice in the way that's going to put us in good stead for tomorrow. মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শনিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের 3 ম্যাচের সিরিজ। তার আগে 2 দলের অধিনায়কদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে রাজধানীর ঐতিহ্যবাহী লালবাগ কেল্লায় উন্মোচিত হয়েছে এই সিরিজের ট্রফি। ম্যাচকে সামনে রেখে শুক্রবার অনুশীলন করেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। অনুশীলনের পর প্রেস কনফারেন্স করেন বাংলাদেশের দলের কোচ। আর নির্ধারিত সময়ে প্রেস কনফারেন্স সেরেছেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ও অধিনায়ক। শনিবার প্রথম ওডিআই শুরু হবে দুপুর 1:30টায়। এরপরের 2 ম্যাচ হবে 21 ও 23 অক্টোবর। ভারত সিরিজের আগে দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া। চোটের কারণে ছিটকে গেলেন জশ ইংলিশ ও ক্যামেরুন গ্রিন। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগেই একের পর এক চোটের ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। 2 ওয়ানডের জন্য ছিটকে গেছেন জশ ইংলিশ, এবার নতুন করে ইনজুরিতে পড়েছেন ক্যামেরুন গ্রিন। লো গ্রেড সাইড সোরনেস ভুগছেন এই ব্যাটিং অলরাউন্ডার। শুধুমাত্র ভারত সিরিজেই নয়, আসন্ন অ্যাশেজ
সিরিজেও অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা হতে পারে গ্রিনের ইনজুরি। গেল অক্টোবরে সার্জারির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। একই কারণে 5 ম্যাচের টি20 সিরিজেও দলে জায়গা হয়নি গ্রিনের। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন মার্নাস লাবুশেইন। হংকংয়ের মাটিতে ড্র করে আসার পরই সুখবর পেল বাংলাদেশ ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে লাল সবুজরা, এক ধাপ এগিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনাও। শুক্রবার হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে প্রকাশ করেছে ফিফা। সেখানে 184 থেকে 183 নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে এগোলেও 5.18 রেটিং পয়েন্ট কমেছে জামাল হামজাদের। এবারের র্যাঙ্কিং প্রকাশের আগে বাংলাদেশ 2টি ম্যাচ খেলেছে, যেখানে ঘরের মাঠে হংকংয়ের কাছে 4-3 গোলে হারলেও ফিরতি ম্যাচে 1-1 ব্যবধানে ড্র করেছে হ্যাভিয়ার ক্যাব্রেরার দল। মূলত ব্রুনেই দারুসালাম 19 পয়েন্ট হারিয়ে 2 ধাপ নিচে নামায় এগিয়েছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের শীর্ষে যথারীতি স্পেন, আর্জেন্টিনা 2-এ উঠেছে, 3-এ নেমেছে ফ্রান্স, 6 থেকে 7 নম্বরে অবনমন হয়েছে ব্রাজিলের। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।